এই ব্যালকনি প্রায় 13 বছর পার করে 14 বছরে পা দিয়েছে। বিকেলের ব্যালকনির অনেকগুলো দিক রয়েছে, তার মধ্যে এই ব্যালকনিতে আগামীকাল যেমন মানুষের মুখোমুখি হবেন মালদা জেলা প্রশাসন এবং জেলা পুলিশের আধিকারিকরা, পদস্থ কর্তারা, ঠিক তেমনই তার আগের দিন বুধবার সন্ধ্যায় যে শহরে এই বিকেলের ব্যালকনি হচ্ছে ইংলিশ বাজার, এই ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আজকে রাজি হয়েছেন মালদা জেলার সমস্ত পুস্তক প্রেমীদের মুখোমুখি হতে, কারণ তিনি আজকে শুনতে চান এবং তার সঙ্গে তিনি উত্তরও দেবেন। মালদার মানুষ যারা ইংলিশ বাজারের বাসিন্দা তারা সরাসরি প্রশ্ন করতে পারেন, তাদের যে ভাবনা তা শেয়ার করতে পারেন পুরসভার চেয়ারম্যানের সঙ্গে, এবং দর্শকদের মধ্যে থেকে যেমন আমরা প্রশ্ন আশা করব তেমনি দর্শকদের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমরা মালদা শহরের দুজন বিশিষ্ট বাসিন্দাকে আমাদের মঞ্চে রেখেছি। একজন শ্রী বিশ্বজিৎ ঘোষ, জেলার প্রাক্তন লিড ব্যাংক ম্যানেজার, এবং আরেকজনও ব্যাংক কর্মী, তবে তার আরো বেশি পরিচিতি মালদা জেলার কবি এবং সাহিত্যিক হিসেবে। গতকালই তার একটি গ্রন্থ মোকাম ইংলিশ বাজার উদ্বোধন হয়েছে, শ্রী দীপক মণ্ডল। তাদেরকে আমরা ডেকেছি মালদা শহরের নাগরিকদের প্রতিনিধিত্ব করবার জন্য। এবার খুব বেশি প্রশ্ন না করে বা কথা না বাড়িয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের আমরা দেখতে পাচ্ছি ওঙ্কারদা আছেন, মালদা জেলার মালদা কলেজের সঙ্গে দীর্ঘদিনের মানুষ এবং মালদা জেলার বহুদিনের বাসিন্দা, অনেক ছোট ছোট লেখা লেখেন ওঙ্কারদা। আমরা ওঙ্কারদার কাছেও প্রশ্ন আশা করব আজকের এই অনুষ্ঠানে। এবং আমাদের ইংলিশ বাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তাকে আমরা পরে নেব। শুরুতেই আমরা আমাদের মাইক তুলে দেব শ্রী বিশ্বজিৎ ঘোষের হাতে। আমরা বিশ্বজিতের কাছে শুনে নেব ঠিক কি প্রশ্ন তার রয়েছে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যানের উদ্দেশ্যে। তার আগে বলে দিই, চেয়ারম্যান যেমন রয়েছেন তেমনি আমাদের সঙ্গে মঞ্চে রয়েছেন ইংলিশ বাজার পুরসভার একাধিক কাউন্সিলর। যদিও তারা সরাসরি এই কথোপকথনে অংশ নেবেন না, কিন্তু তারাও আজকের এই কথোপকথন থেকে খানিকটা আঁচ নেওয়ার চেষ্টা করবেন যে শহরের মানুষ ঠিক কিভাবে ভাবছেন। একদম শুরুতেই রয়েছেন আমাদের বাঁদিকে, তিনি দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন ইংলিশ বাজার পুরসভা, শ্রী প্রসেনজিৎ দাস। তার সঙ্গে রয়েছেন আরেকজন প্রাক্তন কাউন্সিলর শ্রীমতী প্রতিভা সিংহ। আমাদের সঙ্গে রয়েছেন ইংলিশ বাজার পুরসভার কাউন্সিলর শ্রীমতী কাকলি চৌধুরী। রয়েছেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য শ্রী শুভময় বসু। রয়েছেন পুরসভার কাউন্সিলর শ্রী গৌতম দাস। তারাও পুরো পরিষেবার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। তারাও শুনে নেবেন, তারাও বোঝার চেষ্টা করবেন শহরের মানুষ ইংলিশ বাজার পুরসভার কাজকর্ম নিয়ে কিভাবে ভাবছেন এবং কিভাবে দেখছেন। আমি মাইক তুলে দেব আজকের নাগরিকদের প্রতিনিধি হিসেবে যিনি আমাদের মঞ্চে আছেন, জেলার প্রাক্তন লিড ব্যাংক ম্যানেজার শ্রী বিশ্বজিৎ ঘোষ। শুভ সন্ধ্যা চেয়ারম্যান সাহেবকে এবং অন্যান্য যারা রয়েছে পুরো প্রতিনিধি এবং আমাদের সহনাগরিকরা যারা আছেন এবং সম্মুখে। খুব তড়িঘড়ি করে এই প্রস্তুতিটা হয়েছে। ইনফ্যাক্ট আমি চাইবো যে আমরা তো কিছু একটা অংশ হয়তো বলবো, আপনারা যারা আছেন পার্টিসিপেট করবেন আপনারাও নিশ্চয়ই, কারণ আমাদের চেয়ারম্যান খোলামেলা কথা বলতে ভালোবাসেন। আমরা জানি কলেজে আমার 2 বছরের সিনিয়র ছিলেন, তখন থেকে চিনি ওনাকে, পাড়ার কাছাকাছি থাকি আমরা। যদি এই পুরসভার সমস্যা বলা যেতে পারে যে 150 বছরেরও বার্ধক্যে এই পুরসভা ভুগছি আমরা, পাশেরটাও তাই। এই জেলা শহরে, এই জেলাতে আর কোনো পুরসভা নেই, অতএব পুরো জেলার সমস্ত কিছু দায় দায়িত্ব ভার ভিড় সবটাই আমাদের এই জেলা শহরে এসে পড়ছে। কিছুটা হয়তো চাঁচল সাব ডিভিশন হওয়ার পরে, কোর্ট ফোর্টগুলো যাওয়ার পরে, কিন্তু সেটাও যথেষ্ট নয়। একটা জনবিস্ফোরণ হয়েছে এবং জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ তারা মালদা শহরে এসে তার বাসিন্দা হচ্ছেন, বাড়িঘর তৈরি করছেন, সেগুলো নিয়ে অনেক সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি। ব্যাপ্তি বেড়েছে, বিশাল জনসংখ্যা, পরিষেবার দায়িত্ব পুরসভার ঘাড়ে পড়েছে।
সমস্যা বিভিন্ন রকম আছে আমরা জানি, আর্থিক সমস্যা তো রয়েছে। যেহেতু আমি আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করে এসেছি, আমার কিছু কিছু জানা আছে। অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন জায়গাতেও থাকতে হয়েছে। তো আমার প্রথম প্রশ্ন চেয়ারম্যান সাহেবের কাছে, যে আপনার চোখে এই জেলা শহরে, আমরা তো বলবই, আপনি তো চেয়ারে আছেন, আপনার পক্ষে দেখা আরও বেশি সুবিধে, আপনার কাছে সবচেয়ে বড় সমস্যা এই শহরের কি? তারপর আমরা আমাদের কথাগুলো বলবো। আপনি মানে অ্যাসেসমেন্ট বা আপনার অভিজ্ঞতা, দীর্ঘদিনের চেয়ারম্যান আপনি, দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার চোখে জনসংখ্যা বৃদ্ধি, সেটা তো সারা দেশের সঙ্গে বাড়ছে, পৃথিবীর সঙ্গে না না, আমাদের আপনি এটা জেনে রাখবেন, আমাদের শহর এস্টাবলিশ হয়েছে 1868 ফার্স্ট এপ্রিল। 4টা ওয়ার্ড নিয়ে শহর শুরু হয়েছে, এখন এটা 29টা ওয়ার্ডে এসছে। আমাদের পরিধি হচ্ছে 13.25 স্কোয়ার কিলোমিটার। তার মধ্যে মোর দ্যান 60% স্কুল, কলেজ, হাসপাতাল, রেলওয়ে, বাস আড্ডা, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সব মিলিয়ে 60% জায়গা তারা হোল্ড করছে, খেলার মাঠ। আর 40% জায়গায় মানুষ বাস করছে। আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে যে পার স্কোয়ার কিলোমিটারে 750 থেকে 1000 হওয়া উচিত। এখানে দেখা যাচ্ছে 25,000-এর উপর পার স্কোয়ার কিলোমিটারে লোক থাকছে। ফলে এত বড় লোকের সমস্যা, এটা কন্ট্রোল করা আমাদের পক্ষে খুবই দুষ্কর। কেন বলছি? এদের প্রতিদিনের যা কাজ, জল, সুইপিং, আদার সব কিছু দেখতে হয়। উপরন্ত 2 লক্ষ মানুষ এভরিডে হাসপাতালের জন্য আছে, সরকারি কাজের জন্য আছে, নিজের জীবিকার জন্য আছে, বিভিন্নভাবে 2 লক্ষ লোক আছে, তার লোডটাও আমাদেরকে নিতে হয়। ফলে এইটাই আমাদের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে আমার একটু, আমি পুরসভা বাইরে যাচ্ছি। আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, নেতৃত্বে আছেন, কয়েকটি টার্মের চেয়ারম্যান, আপনি মন্ত্রীও ছিলেন আমাদের রাজ্যের। তো সেক্ষেত্রে 2টো মিউনিসিপ্যালিটিতে আমরা ঠেকে থাকলাম কেন? ধরুন গাজল যেভাবে তার বৃদ্ধি হয়েছে, কালিয়াচক হতে পারতো, চাঁচল হতে পারতো। তো আপনার যে রাজ্য স্তরে আপনার যে পরিচিতি বা আপনার যে প্রভাব, সেটা কাজে লাগিয়ে এই মিউনিসিপ্যালিটিগুলো তৈরির ক্ষেত্রে আপনার কোনো ভূমিকা বা যদি কোনো চেষ্টা থেকে থাকে, বা আগামী দিনে কোনো কল্পনা আছে কিনা বা পরিকল্পনা আছে কিনা? আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট যে গ্রামগুলো আছে, ভিলেজ, সেগুলোকে কিছুটা ইনক্লুড করা। আমরা যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে, মানে আমাদের কখন তো লোককে থাকার ব্যবস্থা করতে হবে, ভালো কিছু আইডিয়া নিয়ে কাজ করতে হবে। প্লাস হচ্ছে আমরা যদি 2টো মিউনিসিপ্যালিটি কিছু অঞ্চলকে অ্যাড করতে পারি, আর আমাদের পপুলেশন যদি 5 লক্ষ হয়ে যায়, তাহলে আমরা অটোমেটিক আমরা কর্পোরেশনের রূপ দিতে পারবো। এই কর্পোরেশন যদি হয়ে যায়, ন্যাশনাল লেভেলে, স্টেট লেভেলে অনেক সাহায্য পাওয়া যাবে, অনেক কাজ করা যাবে। এটা আমাদের প্রথম লক্ষ্য। আর যেটা আপনি বলছেন গাজল, চাঁচল, এসব এটা সেমি আরবান এরিয়া হয়ে গেছে। কিন্তু বুনিয়াদপুর তো ধরুন মিউনিসিপ্যালিটি হয়েছে, বুনিয়াদপুর হয়ে গেছে, সব হয়েছে। এটা আমাদের আমলে হয়নি, অর্থাৎ মাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমল হয়নি, তার আগে হয়েছে। ফলে নতুন পৌরসভা হতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া দেখতে হয়। এগ্রিকালচার ল্যান্ড নেওয়া যাবে না, আদার্স নেওয়া যাবে, সব কিছু ভেবে নতুন পৌরসভা। তার মধ্যেও কটা পৌরসভা লিস্টেড আছে, এখন এটা পর্যালোচনার মুখে আছে, হয়তো আগামী দিনে হতে পারে। আমার নিজের ব্যক্তিগতভাবে অনেকগুলো প্রশ্ন করার ইচ্ছে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমি প্রশ্ন করার জায়গায় নেই, কারণ সঞ্চালনা করে প্রশ্ন করা যায় না। আমি আমার প্রশ্নের মাইকটি তুলে দেবো দীপক মণ্ডলের হাতে। মাননীয় চেয়ারম্যান সাহেব এবং অন্যান্য কাউন্সিলর যারা আছেন, সম্মানীয় কাউন্সিলর সাহেব এবং যারা সহনাগরিক আছেন,
তাদেরকে সবাইকে এই সুন্দর সন্ধ্যার অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি প্রশ্ন করছি চেয়ারম্যান সাহেবকে তথা পুরসভাকে। আমরা 1001টা সমস্যার মধ্যে দিয়ে এখন চলাফেরা করছি মালদা মিউনিসিপ্যালিটিতে। তথ্য অনুযায়ী এই শহরে যারা সিনিয়র সিটিজেন তাদের সংখ্যাটাও কিন্তু ক্রমশ বাড়ছে। অনেক সমস্যার মধ্যে থেকে যে সমস্যাটা আজকে আমার এক বন্ধু বলছিলেন, সে বহুদিন পরে মালদায় এসছে, মালদাতে যে সমস্যাটা সে দেখছে প্রথম, প্রচণ্ড মানুষের ভিড়, যেটা সে আগে দেখেনি, যেটা চেয়ারম্যান সাহেব উল্লেখ করলেন, জনসংখ্যা বৃদ্ধি। সে রাস্তার এপার থেকে ওপার যেতে পারছে না, এত পরিমাণ গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি যাতায়াত করছে। তো এই যে মানুষ রাস্তা পারাপার করতে পারছে না, কি হলে রাস্তাটা পারাপার করতে পারি, এই ব্যাপারে যদি আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের পৌরসভা একটু আলোকপাত করেন আমার ভালো লাগবে। আমার আরও প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন, রাস্তা পারাপার হওয়া, আমি রাস্তা পার হতে পারছি না। প্রথমত আপনাকে বলে দিচ্ছি, আমাদের রোড ওভার ব্রিজ হওয়ার অনেকগুলো 5 years প্ল্যানে আমরা দিয়েছি, কিন্তু যেহেতু এটা এজেন্ট মানুষ, ওই জন্য আমরা জেব্রা ক্রসিং করব। কলকাতা বা বড় বড় শহরতলিতে জেব্রা ক্রসিং করে দিয়ে আমাদের যে ট্রাফিক ইউনিট, তারা সিগন্যাল যখনই অফ হবে, অর্থাৎ রেড লাইট হবে, তখন ওই জেব্রা ক্রসিং দিয়ে বের করতে পারবে। এটা আমাদের প্ল্যানিংয়ে আছে, 5 years যে প্ল্যানিং হচ্ছে। আর একটা হচ্ছে এই বয়স্ক মানুষের জন্য, আপনি রামকৃষ্ণ মিশনের দিকে যান, পুরো চেয়ার দিয়ে পরিবেশ ভালো করা হচ্ছে। আপনি একদম ইরিগেশনের সামনে যে এলাকাগুলো আছে সেখানে বয়স্ক মানুষদের বসার করেছে। শুভঙ্কর পার্কে আমরা করেছি, আরো অনেক জায়গায় আমরা বয়স্ক মানুষের জন্য সুন্দর পরিবেশ আমরা তৈরি করেছি। আমি দ্বিতীয় প্রশ্ন করছি, গত কয়েক বছর থেকে, বছর 5-7 থেকে দূষণ যেমন বেড়েছে, বিভিন্ন ধরনের দূষণ খুব স্বাভাবিকভাবে, শহর বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, বিভিন্ন মানুষ আসছেন, কলকারখানা, তাছাড়া অনেক কারণে দূষণ বাড়ছে। সেই দূষণের মধ্যে অন্যতম একটা বড় দূষণ, যেটা আমাকে খুব পীড়া দেয়, হয়তো অনেককেই দেয়, সেটা হচ্ছে শব্দ দূষণ। আগে আমরা দেখেছি যে কোনো উৎসব অনুষ্ঠানে ডিজে নামক একটি যন্ত্র, ভয়ঙ্কর যন্ত্র বাজত না, যেটা কিন্তু এখন অন্যতম ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ডিজে নামক যন্ত্রটি। আমি পুরসভার চেয়ারম্যান আজকে আসেন, অন্যান্য কাউন্সিলরদের আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, এই যন্ত্র দানবের হাত থেকে আপনি একটু কিভাবে আমাদের রক্ষা করা যায় একটু দেখুন। প্রয়োজনে তাদের বিরুদ্ধে যারা, এবং বাজি, আগে উৎসবের সময় বাজি ফাটত, এখন উৎসব বলে আর কোনো ব্যাপার নেই। একটা বিয়ে করতে যাচ্ছে, সমস্ত রাস্তা জুড়ে বিয়ে করতে যাচ্ছে বাজি ফাটাতে ফাটাতে, যা শুধু মানুষের জন্য না, পশু পাখি সবার জন্যই খুবই ভয়ের ব্যাপার। আমি পুরসভার কাছে অনুরোধ রাখবো, এই শব্দবাজি এবং ডিজি এর বিরুদ্ধে আমরা আপনার কাছে কি আশা করতে পারি, এটা আমার অনুরোধ থাকলো আপনার কাছে জানার। আমাদের পৌরসভার নিজস্ব আইন আছে 1993, সেই আইন অনুযায়ী আমাদেরকে চলতে হচ্ছে। আমার নিজের একটা লিমিটেশন আছে, এর বাইরে যেটা, এটা পলিউশন ডিপার্টমেন্ট এটা তারা মেজার করবে, তারপর যদি হয় সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাবেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদেরকে নিয়ে মিটিং করলে তখন আমাদের পরামর্শ দিই। কিন্তু এর মধ্যে আপনাকে জানিয়ে দিই, ডিজে আমরা বেশ কিছুটা আলোচনা করে, সকলের সঙ্গে আলোচনা করে কিছু কিছু জায়গা আমরা ব্যান করে দিচ্ছি। ডিজে অনেক সিজ করেছি, অ্যাকশন নেওয়া হয়েছে, পুলিশ নিয়েছে। আর বাজির ব্যাপারে কেউ যদি লুকিয়ে কোথাও বাজি ফুটায়, রাস্তায় কোথাও ফুটে যায়, অভিযোগ করলে কিন্তু অ্যাকশন হবে।
সাধারণ মানুষ অভিযোগ করে না, অভিযোগ করতেই পারে, আপনিও করতে পারেন, আদার্স কেউ করতে পারে, করলেই অ্যাকশন হবে, এটুকু বলতে পারি। আরেকটা বিষয় আমি যে টোটো শহরের গতি, পুরো শহরের গতি কিন্তু রুদ্ধ হয়ে গেছে, এত স্লো। আপনি বেশিরভাগ সময় দেখেছি, অনেক সময় হেঁটেই যাতায়াত করেন, আপনার নিশ্চয় চোখে পড়েছে। টোটো সবচেয়ে বড় প্রবলেম আমার মনে হয়েছে যে কোনো স্ট্যান্ড নেই। বেশিরভাগ টোটোই, আমি আমার খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে আমাদের যারা রয়েছেন আরও, একজন লোক একটি টোটো, কিংবা ফাঁকা টোটো, জাস্ট তারা রাউন্ড দিচ্ছে। নেতাজি স্ট্যাচুর মোড়ে আমি দেখেছি যাতায়াতের সময় ফাঁকা টোটো ওইখান থেকে ঘুরিয়ে নিল, আবার ফোয়ারা মোড়ে এসে রাজহোটেল দিয়ে আবার ঘুরে চলে আসছে, কারণ দে আর সার্চিং প্যাসেঞ্জার। টোটো গরিব মানুষ, কর্মসংস্থান, ভাড়া, প্রচুর সিম্প্যাথি রেখেও বলছি যে এই ব্যাপারে একটা মনে সুনির্দিষ্ট জায়গা আনতেই হবে আপনাদেরকে। পুরো শহর গতিরুদ্ধ, আমার ভয় লাগে যে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে যাচ্ছে, এটা একটা। এবং দেখবেন টোটোগুলো যাচ্ছে কিভাবে, আমি যেখানে স্কেচ করে দেখাতে পারলে ভালো হতো। একটা টোটো যাচ্ছে, পেছনের টোটোটা একটু ডান দিকে চেপে ওভারটেক করার চেষ্টা করছে, তারপরে টোটোটা তাকে ওভারটেক করার চেষ্টা করছে। আলটিমেটলি পেছন থেকে পুরো রাস্তাটা কিন্তু ব্লক, এবং প্রত্যেকটা টোটো দেখবেন একজন একটা টোটো। সেক্ষেত্রে কোনো স্ট্যান্ড করা যায় কিনা, স্ট্যান্ড কনসেপ্ট, বা এর মধ্যে দেখছিলাম পেপারে রায়গঞ্জ বা বালুরঘাট কোনো শহরে যে সাদা বিভিন্ন রং করে অল্টারনেট করে চালানো, রাত্রি 10টা থেকে সকাল 6টা পর্যন্ত সমস্ত টোটো চলবে, 8টা পর্যন্ত। কিছু মনে হয় একটা করা দরকার, কারণ গতি রুদ্ধ হয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্লো মুভিং ভেহিকেলস, ভ্যান। আমার বাড়ি গঙ্গাবাগে, আমি যখন আসি সামনে যদি একটা ভ্যান পড়ে যায়, পুরো রাস্তা কিন্তু ভ্যানের পিছন পিছন আসতে হয়, কারণ ওভারটেক করা যাচ্ছে না। কোথাও আমরা ওভারটেক করছি, নেতাজি মোড়ে এসছে, আমি কালেক্টরেটে আসি, অনেক সময় পার্কের পাশ দিয়ে ঘুরে আসতে হয়। এটা কিন্তু একটা রিয়েলি চ্যালেঞ্জ, এই লোডিং আনলোডিং। এবং দেখবেন ওই লোহা যাচ্ছে বাড়ি তৈরির জন্য, তাদের তো দোষ নেই যে ঠেলাওয়ালা বা ভ্যানওয়ালা নিয়ে যাচ্ছে, এবার তার লোহা বেরিয়ে আছে কিন্তু গাড়ি থেকে বহু দূর। রিয়েলি একটা ভ্যাকুয়াম হয়ে যাচ্ছে, সবাই আস্তে 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 পুরো শহরটাই গতিরুদ্ধ হয়ে যাচ্ছে। এমনিতেই আমরা উত্তরবঙ্গের মানুষ, আমাদের বলা হয় লাহে লাহে, যেটা আসামে আছে, ধীরে ধীরে, আমরা নাকি স্লো, সাউথ বেঙ্গলে আমরা ফাস্ট। তার মধ্যে আবার এই যে গতিরুদ্ধতা, এটা কিন্তু একটা ভাবার সময় এসছে। আমি জানি যে ভোটের রাজনীতির ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা শুধু আপনার নয়, সমস্ত দলেরই আছে। আপনি আজকে বন্ধ করতে গেলে অন্য দল রেড়ে করে তুলে আসবে, কিন্তু নাগরিক স্বার্থের কথা মাথায় রেখে সবসময় মনে আলোচনা করে সব কিছু হয় না, কিছু কিছু পদক্ষেপ মনে হয় কড়া পদক্ষেপ নিতে হবে চেয়ারম্যান হিসাবে। সেই রাজনৈতিক কর্তৃত্ব, প্রশাসনিক কর্তৃত্ব আপনার কিন্তু আছে, কারণ প্রশাসক কৃষ্ণেন্দ্র চৌধুরীকে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে চিনি। এই জায়গাতে আপনার একটা কংক্রিট বক্তব্য বা আলোচনা বা প্রস্তাব বা ভবিষ্যতে, এখানেই আপনার সব সমস্যার সমাধান দেওয়ার মতো জায়গা আপনি থাকবেন না, কিন্তু এই সমস্যা স্লো মুভিং যান, ভ্যান, 3 চাকার ভ্যান লোহা লক্কর নিয়ে যাচ্ছে, বাড়ি তৈরির মেটেরিয়ালস খুব আস্তে যাচ্ছে, খুব স্বাভাবিক কারণে ভারী, পুরো শহর তার পিছন পিছন হাঁটছে। আরেকটা কথা এই প্রসঙ্গে বলে দিই, আপনি দেখবেন রাস্তাতে, রাস্তা ভর্তি দোকান, আমাদের দোকান, মানে রাস্তার উপরে কোনো বাড়ি থাকলে দোকান, দোকানে কর্মচারী হোক মালিক হোক, তারা আসছেন সকালবেলা, মোটরসাইকেলটাকে 4 ফুট রাস্তা দখল করলেন মালিক, তার কর্মচারী 2টো 3টে মোটরসাইকেল দাঁড়িয়ে গেল। একইভাবে ডান দিকে যারা থাকছে তাদেরও দাঁড়িয়ে গেল। একেতেই আমাদের ছোট রাস্তা, পুরনো শহর, 8 ফুট রাস্তা কিন্তু মোটরসাইকেল ব্লক। এবার মাঝখান দিয়ে কিন্তু আমাদের এই যাতায়াতের লড়াইটা হচ্ছে। আমি একটু সাইকেল কিনেছিলাম কিছুদিন চালাবো বলে, সাইকেলটা এখন বাড়িতে পড়ে আছে আমার, সাইকেল নিয়ে বেরোতে ভয় লাগছে, কারণ সাইকেল যাওয়ার রাস্তা নেই। এবং অদ্ভুত ব্যাপার, হেঁটে যাওয়ার, আগে বিশ্বাস করুন এমন এমন সময় আসে যে মানুষ যে হেঁটে যাবে রাস্তা দিয়ে, সেই পরিস্থিতিটা রয়ে রাস্তার পাশে দাঁড়াতে হচ্ছে। আপনার ওই হিন্দুস্তান সাইকেল মার্ট মুম্বার, ওইখানে অনেক দিন দাঁড়িয়ে থেকেছি যে কখন একটু ফাঁকা হবে যাব, ওই রাস্তা পার হওয়া। তো এটা তো একটা খুব চ্যালেঞ্জের জায়গা।
আপনার কনসিডারেশন আনলাম। এবার যদি আপনার কিছু বলার থাকে আমাদের আশ্বস্ত করার মতো বক্তব্য প্লিজ বলুন। আমি আগেই বলেছি আমাদের এই শহরের লোক সংখ্যা হচ্ছে 3.25 লক্ষ। তারপরে এভরিডে 2 লক্ষ লোক আসছে বিভিন্ন কাজে। 10,000 ফোর হুইলার আছে, মুভ করছে শহরে। টোটো 20,000-এর উপর টোটো মুভ করছে বিভিন্ন দিক দিয়ে, স্টেশন, হসপিটাল, আদার সব কিছু মিলে। এই যে এত অল্প পরিধির রাস্তা, এত ভেহিকলস আসছে, এটা আমাদের হেডেক আছে। টোটোটা আমাদের কন্ট্রোলে নেই। টোটোটা কমপ্লিটলি কন্ট্রোল হচ্ছে আরটিও, তারা কন্ট্রোল করে। আমরা হয়তো পরামর্শ দিতে পারি, আমাদের সাজেশন ছিল রোড সেফটির মিটিংয়ে এগুলো আলোচনা হয়। আমাদের শর্ত ছিল যে বললেন না কালার করে দেওয়া, দিনে একটা গাড়ি চলবে, রাত্রে এক গাড়ি চলবে। এখন রিসেন্ট একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার এসছে, এরিয়া ভিত্তিক টোটো করো। এই টোটোটা মকদমপুর এইসব সাইড গুলো যাবে, এই টোটোটা নেতাজি মোড় এইসব সাইড যাবে, এটা 420 মোড় যাবে, এটা এইভাবে যাবে। এটা এরিয়া ভিত্তিক। সেই প্রপোজালও আমরা তৈরি করে আমরা জেলা সমর্থনের মাধ্যমে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিচ্ছি। এবার থাকছে ভ্যান রিক্সা। আমাদের এখানে সব রকম, আপনি কি বলবেন, আমি যেদিন ওপেনিং হলো আমাকে ডেকে পাঠালো আমার একটা কোর্টে, আপনি জানেন এখন একটু ওকালতিও করছি, ডেলি কোর্টে যাচ্ছি, মুভ করছি, যা করো। তাই বলে আমি একটা কেস মুভ করবো, তারপর আমি আসছি। আমি মিট করে যখন দেখলাম আমার যিনি দেহরক্ষী আছে তিনি বলে স্যার এদিক দিয়ে মুভ করা যাবে না। আমরা ঢুকালাম পিয়াজি মোড়ে, পিয়াজি মোড় দিয়ে ওই দিক দিয়ে মহেশমাটি হয়ে আসতাম। কি অবস্থা, আমাকে গাড়ি থেকে নেমে ম্যানেজ করতে হচ্ছে। টোটোটাও মাল লোড করছে, ভ্যান রিক্সাও মাল লোড করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে। আমি কয়েকজন বিজনেসম্যানকে বললাম এটা কি হচ্ছে। প্লাস চেম্বার কমার্সকে আমি বললাম, যে কর্মকর্তাকে ফোন করে বললাম এটাই হচ্ছে মেন। দোকানের মালিক বা ভাড়াটিয়া যেই থাকুক, নিজের দোকান থেকে বেরিয়ে আরো 4 ফিট মাল রেখে দিচ্ছে। এবার ভ্যান রিক্সা রেখে ও 5 ফিট নিচ্ছে, বলে টোটালি ক্লোজ হয়। এটা নিয়ে আমরা হার্ড স্টেপ আমরা নিবই, তার জন্য আমাদের ভোট ব্যাপার নেই। মাঝখানে তো আপনি চিত্তরঞ্জন মার্কেটে দেখলাম নিজে করলেন, কিন্তু আবার তো যে কাজ সেই করে দিচ্ছে এরা। না, আমরা মাঝে মাঝে দেখুন এটা চোর পুলিশের খেলা হয়। আমরা নামছি, উনি ভেগে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার বসে পেনাল্টি। আমরা পেনাল্টি করছি না, আমরা যে জিনিসপত্র পাচ্ছি উঠে নেগে রেখে দিচ্ছি। তারপরে আসছে মুচি লেখা দিচ্ছে, তারপর আমরা ছাড়ছি। এই পরশু দিনই এরকম করলাম, গাড়ি থেকে বলছে, বারবার বলছে এটা কার টোটো, কার গাড়ি, কেউ আর বলে না। কিন্তু পাশে দেখছি আমি দাঁড়িয়ে আছে, ফাটাফাট করে 2-3টা প্যাকেট উঠিয়ে দিয়ে গাড়িতে উঠে নিয়ে চলে এলাম। পরে কাঁদতে কাঁদতে সব কটা এসছে। এরপর যদি হয় এই গাড়ির জিনিসও পাবো না, করতে হচ্ছে। আর আমাদের হচ্ছে কি সবই আমাদের হাতে নয়, পুলিশের সঙ্গে বসতে হচ্ছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে বসতে হচ্ছে, আরটিওর সঙ্গে বসতে হচ্ছে, বসে একটা প্রোগ্রাম বানাতে হচ্ছে, তারপর নামতে হচ্ছে। এই জন্যই আমরা এই শহরটা বাড়াবার চেষ্টা করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার আবেদন করেছি, এখানে যখন এসেছেন তার কাছে আবেদন করছে, তারপরে চিঠি লিখে আবেদন করছি। অবশ্যই তিনি সিগন্যাল দিয়ে দিচ্ছেন যে হ্যাঁ শহর বাড়াতে হবে। আমার মতে শহর যদি বাড়ে, শহরে কিছু অফিসগুলো বাইরে চলে যায়, তাহলে অটোমেটিক আপনার জামটা অনেক কমে যাবে। কারণ গ্রামের মানুষের বা বাইরের মানুষের একটা হয়ে গেছে শহরেই থাকতে হবে। শহরে থাকলে ভালো বাজার পাবে, শহরে থাকলে ছেলে মেয়েদের পড়াশোনা পাবে, শহরে থাকলে ডাক্তার পাবে। ওই জন্য গ্রামে বাড়ি আছে, এসব শহরে চলে। ওরা দেখবেন ভোটের নাম উঠায় না, সেন্সাসের সময় ওরা বলবে না, বলে আমার গ্রামে আছে। এই সেন্সাস হচ্ছিল যখন, এরা তখন বললো না একবারও। তাতে আমাদের কি হলো, এ গ্রেডে উঠতে পারলাম না। 10,000 যদি আমরা পপুলেশন আরো পেতাম, আমরা এই গ্রেডে আক্ষরিক অর্থে কিন্তু ওর বেশি লোক আছে আমাদের, কিন্তু সাইলেন্ট হয়ে যাচ্ছে। না আমার বাড়ি এখানে, না আমার বাড়ি, আমি এখানে থাকি। এই জন্য আমরা এই কাজগুলো করতে যাচ্ছি। দেখবেন আপনি যান, প্রত্যেকটা ফ্ল্যাটের নিচে পার্কিং আছে,
কিন্তু তা সত্ত্বেও ওখানে বাড়ির যারা আছে ভোটাররা রাস্তায় রেখে দিচ্ছে গাড়ি, মানে আবার ভিতরে ঢুকাবো, ভিতর থেকে বের করবো, কোথায় গাড়ি ঘাসা লেগে যাবে, ওই জন্য বাইরে রেখে দিচ্ছে। আমরা সিদ্ধান্ত নিচ্ছি এদের এগেন্স্টে পেনাল অ্যাকশন নেওয়ার। আমরা দেখলাম পুরো প্রধানও কোথাও ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কোথাও তার অসহায়তার কথা বলছেন, কোথাও গিয়ে যে তিনিও এই যে পুরো শহরটা থমকে যাচ্ছে তিনিও তার স্বীকার, তিনি সেটা খোলা মনে স্বীকার করছেন। এবং ক্রমশ বিকেলের ব্যালকনির সামনে শহরের মানুষরা ভিড় করছেন। আমরা যারা মঞ্চে আছেন দর্শকদের প্রতিনিধি হিসেবে শ্রী দীপক মণ্ডল এবং শ্রী বিশ্বজিৎ ঘোষ, তাদের কথা আমরা শুনছি। মাননীয় দর্শকদের মধ্যে থেকে যদি কেউ পুরপ্রধানকে সরাসরি আপনাদের কোনো বক্তব্য অথবা প্রশ্ন করতে চান তাহলে আমরা সরাসরি তাদের কাছে মাইক দেব এবং পুরপ্রধান আমরা বিশ্বাস করি তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা একজন তরুণ প্রজন্মের নাগরিককে পেয়েছি, আপনার নামটাও। নমস্কার, আমি সঙ্গীত রায়। স্যার, আমার বলার এটাই ছিল যে রথবাড়ি থেকে আমরা যদি আইটিআই মোড়ের দিকে যাই তাহলে পুরো রাস্তা জুড়েই ম্যাজিক দাঁড়িয়ে থাকে এবং আইটিআই মোড়টা একটা মানে অস্থায়ী যে বাসগুলো যেগুলো মানিকচক যায় তার একটা স্ট্যান্ডের মতো হয়ে গেছে। তার ফলে ওই জায়গা দিয়ে যাতায়াতে খুব সমস্যা হয়। আর দ্বিতীয় বিষয় আরেকটা বলার যে আমাদের এলআইসি মোড়ে যে মালদার উঠোন বা বাঁধে যে জিমনেজিয়ামের জায়গাগুলো এগুলো তৈরি হয়েছে কিন্তু বেশিরভাগ সময় বন্ধ থাকে, মানে আমরা সেই জায়গায় যেতে পারি না। এটা নিয়ে যদি কিছু করা যায়। বলে রাখছি, এই যে আন্ডারপাস দেখছেন না, তখন আমি মিনিস্টার ছিলাম, রেল আমাদেরকে মিনিস্টারের মধ্যে চেয়ারম্যান বোধ ছিলাম। তো অনেকে বললো যে রেল আমাকে বললো যে আমাদের আন্ডারপাস করবো, আমাদের জায়গা দিতে হবে। পিডব্লিউডি তখন সেক্রেটারি ছিলেন এয়ার বর্ধন, মালদা ডিএম ছিলেন, তাকে নিয়ে বসে আমরা ওটা দিয়ে দিলাম। দীর্ঘদিন বন্ধ ছিল, আবার যখন চেয়ারম্যান হয়েছে ওপেন হয়েছে। আগে যে জামটা হতো সেটা অনেকটা কেটেছে। এবার কি হচ্ছে, এই গাড়িগুলো যখন ওখানে পৌঁছাচ্ছে, ওদিকের ম্যাজিক গাড়িগুলো ওখানে দাঁড়িয়ে যাচ্ছে, ওইটাকেও আমরা পার্কিং করার চেষ্টা করছি। যে বাসের কথা বললেন, যে ট্রাক স্ট্যান্ড আপনারা জানেন যে ওপারে ট্রাক স্ট্যান্ড, ওটা একটা ইলিগাল ভাবে থাকছে দীর্ঘদিন ধরে। আমরা সিদ্ধান্ত নিয়েছি গাড়িগুলোকে হয় আমরা সিজ করবো, না যা করে করবো, কিন্তু গাড়ি ওটা করে ওখানে একটা নর্থ মানে সাউথের না ওয়েস্টের দিক দিয়ে যে বাসগুলো আসছে তারা ওখানে পার্কিং করবে, ওখানে নামবে, ওখানে যাবে। আর এই যে ম্যাজিক গাড়িগুলো আছে আমরা পাশে যে এনিমি প্রপার্টি যেটা একটা পার্কের মতো করে রেখেছি ওইখানে আমরা পার্কিং করব। আশা করি আপনার যে সমস্যা অনেক সলভ হয়। অনেক কিছু বলার ছিল কিন্তু সব কথা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন প্রকাশ করা যায় না। আমি আরেকজন দর্শক হাত তুলেছেন, আমি এই ফাঁকে আমি একটা প্রশ্ন আমরা সবার কাছে পৌঁছবো। বলছি দৃশ্য দূষণ শহরের চ্যালেঞ্জ, প্রোগ্রাম হয়ে যাচ্ছে তারপর 1 মাস ধরে ঝুলছে বোর্ড, এটা কিন্তু একটা খুব চূড়ান্ত দৃশ্য দূষণ। আমরা মাঝে মাঝে দেখবেন আমার দলের পতাকা থাকলে খুলে নিচ্ছি আমি, যদি দেখে থাকবেন আমার দলের মাননীয় নেত্রী তার ছবি লাগানো থাকে সেটা খুলে যত্ন সহকারে রেখে দিই। কারণ আমি যদি আমার দলের কাজটা না করি অনেকে আঙুল তুলে দেখাবে, ও আপনার দল লিখবে, আপনি চুপচাপ থাকবেন। আর শুনেন সবটি খুলছি আমরা, আপনি যদি লক্ষ্য রাখেন আমরা খুলি। মানে এখন কি আছে, আজকে খুলে গেলাম, রাত্রে লাগিয়ে দিলাম, কে রাত্রে 2টায় পাড়া দিবে বলুন তো? চলুন আপনাকে দেখাতে পারি, এখনই খুলবো আপনার সামনে, রাত্রেবেলা আরেকজনের সাথে লাগিয়ে যাচ্ছে। চেষ্টা করি আমরা। আন্ডারপাস দিয়ে তো হেঁটে যাওয়ার একটাই রাস্তা, সেখান থেকে যেতে খুবই অসুবিধা হয়। আর একটা কি, ওই আন্ডারপাস দিয়ে যেতে হেঁটে যাওয়ার অসুবিধা হয়, রেল লাইন পার করে প্রচুর লোক উঠে আসে, ট্রেনে কাটার পড়ারও সম্ভাবনা রয়েছে ওখানে। এটা যাদের পদভ্যাস আছে তারা রেল লাইন হয়ে আসছে, আর যারা সিভিক পিপুল আছে না তারা কিন্তু দেখবেন ফুটপাথ দিয়ে হাঁটছে। হ্যাঁ, ওটা ব্লক করে দিতে হবে। আপনি দেখবেন যেখানে লেখা আছে এখানে পেশাব করিবেন না, অন্য কিছু বা থুতু ফেলবেন না, ওখানে বেশি করে মানুষ ফেলে। রেলে মরার জন্য ওরা ওখান দিয়ে যায়। আমাদের ফুটপাথ ক্লিয়ার রাখি আমি। হ্যাঁ, এখানে খুব সুন্দর একটা আলোচনা হচ্ছে এবং তাতে
স্পেস এবং ট্রাফিক জ্যাম এগুলো সব কিছু নিয়েই বলা হয়েছে, কিন্তু অলরেডি চেয়ারম্যান সাহেব একটা উত্তর দিয়েছেন যে টাউনটাকে এক্সপ্যান্ড করা, এবং যেটা হলে অনেকটাই সমস্যার সমাধান হবে। কিন্তু আরেকটা যেটা এখানে বলা হয়নি সেটা নিকাশি ব্যবস্থাটা মানে যেরকম এই লোক এত বেশি হয়ে যাওয়ার জন্য যে কোনো কারণেই হোক তাদের জল ইউজ সব কিছু বেশি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু বর্ষার সময় কিন্তু এখানে গত কয়েক গত বছর তাও হয়েছে, তার আগের বছর বৃষ্টি কম হলে নয়, কিন্তু একটু বৃষ্টি বেশি হলেই সেপ্টেম্বর মাসের দিকে কিন্তু জল সাংঘাতিক রূপে একদম একটা মারাত্মক রূপ নিচ্ছে, বিশেষ করে রথবাড়ির ওই দিকটায়, মানে বিশেষ করে সুভাষপল্লী ওই জায়গাটা এতে। এবং সেখানে শোনা গেছিল যে ওটা রেলের ব্যাপার আছে, রেলের সাথে করে ওই জায়গাটা ঠিকঠাক করে দেওয়া হবে, না হলে শহরের কিন্তু অনেক জায়গাতেই মানে জল কিন্তু দাঁড়িয়ে যাওয়া এটা একটা সমস্যা দেখা দিচ্ছে। সুতরাং একটা শহরকে যদি সুন্দর করতে গেলে যেরকম যানজট মুক্ত হতে হবে, এবং যেটা উনি বললেন যে সামনের দিন উনি অনেক হার্ড অ্যাকশন নেবেন, সেরকম নিকাশি ব্যবস্থার ব্যাপারে এটা তো একটা প্ল্যানিংয়ের একটা ব্যাপার, একটা নাকা ড্রেনের কথা শোনা গেছিল বা ওই প্রজেক্ট বা এরকম নানা রকম, এটার ব্যাপারে উনি কি ভাবছেন এবং এটা থেকে কিভাবে একটু আমরা মুক্তি পেতে পারি এই জল যন্ত্রণা। অ্যাকচুয়ালি আপনি কোন এলাকার জল ইনহ্যান্ডেড হয়, ওয়াটার রেন ওয়াটার ইনহ্যান্ডেড হয়, সেই লোকাল সেন্টার আমি আপনাকে বলে দিচ্ছি, একটা 20 নম্বর ওয়ার্ডে পার্থপল্লীর ওই জায়গা হয়, রাইট? বলো সুভাষপল্লী তো হয় না আজকাল, না হয়েছে এবার আমি বল হ্যাঁ আপনার এটা তো কলকাতাও ভাসছে, বম্বেও ভাসছে, চেন্নাইও ভাসছে, একটু কদিন আগে দেখছি দুবাই ভাসছে, ভাবতে পারছেন? গাড়ি ভেসে চলে যাচ্ছে দুবাই, ওইটা আর্টিফিশিয়াল ক্লাউড করে দিচ্ছে, আর ক্লাউড থেকে এত বেশি বার্স্ট হচ্ছে যে জলে দুবাই ভেসে যাচ্ছে। সেটা নয়, আপনাকে বলতে হবে পার ক্যাপিটা একজন লোক 80 লিটারের উপর জল ব্যবহার করে। তাহলে আগে একটা জায়গায় কি হচ্ছে, একটা বাড়ি ছিল, সেই বাড়ির জায়গাতে ফ্ল্যাট হয়ে গেছে, ওখানে প্রায় 50, 100, 200 লোক হয়ে গেছে। 200 লোক যদি অতটি জল ইউজ করে, জলটা কি হচ্ছে আমাদের ওল্ড ড্রেন, শর্ত পুরাতন, ওই ড্রেন দিয়ে যা, তাও আমরা অনেক ড্রেনকে ডাইভার্ট করেছি। আপনি দেখবেন কোর্ট চত্বরে জল জমে যেত, তখন আমি 5th টাইম আমার চেয়ারম্যান, আমার 2nd টাইম চেয়ারম্যান যখন, তখন ওই সিজিএম সাহেব বলেন কৃষ্ণবাবু কোথায়, সব বৃষ্টি হচ্ছে, জল এইভাবে পা উঠিয়ে দিচ্ছে, লয়াররা যা উঠিয়ে দিচ্ছে। এবার আমার খোঁজ করলো, আমাকে ফোন করলো, আমি এলাম, বলছে আমরা জলে ডুবে যাচ্ছি, আপনি চেয়ারম্যান। এবার আপনি দেখবেন, একটু শুনবেন, আপনি দেখবেন কোর্টে জল জমে না। আগে পশ্চিম মোড়ে জল জমতো, বিএস রোডে জল জমে না। আমরা যে ড্রেনেজ সিস্টেমটা করছি আপনাকে বলছি, সেটা হচ্ছে কৃষ্ণপল্লী, মালঞ্চপল্লী, এই ড্রেনের জলটা আগে ঘুরে গিয়ে, তখন NH হয়নি, ওই NH, ওইখান থেকে জল দিয়ে যদুপুর 1, যদুপুর 2 এ চলে যেত। এখন ওরা কি করলো, এই যে NH হওয়ার পর কালভার্ট করে দিল, বন্ধ, এমন কালভার্ট করলো ওখান থেকে জল পাস হওয়া মুশকিল, ব্যাক ফ্লো হচ্ছে। এই জন্য আমরা ভেরি রিসেন্ট আমাদের স্যাংশন হচ্ছে টাকা, এই ড্রেনটা আমরা ওখান থেকে আন্ডারগ্রাউন্ড করে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে আমরা মহানন্দা নদীতে ফেলবো, ঠিক ইরিগেশন ওখানে টাকা স্যাংশন হচ্ছে, প্ল্যানও পাস হয়ে গেছে। আমাদের এই কাজগুলো উঠতে হবে, কেন বর্ষার সময় করা যাবে না। আমরা যদি ওই ড্রেনটা করে নিতে পারি, আমবাজারের ভিতর দিয়ে ড্রেন কেটেছি, সেই ড্রেনটা কেটে গিয়ে দেখবেন ডান দিক দিয়ে আমাদের যে NH হচ্ছে, ওর পাশ দিয়ে নিয়ে গিয়ে একদম যেটা মাধবনগরের রোড ওভার ব্রিজ হচ্ছে, ওর তল দিক দিয়ে একদম ড্রেনটা গিয়ে মহানন্দা নদীতে পড়বে, তার আগে ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে। এটা আপনাকে বলে দিচ্ছি। আর এটা আপনাকে বলে দিচ্ছি, যে পরিমাণে বৃষ্টি হলে তার ক্যাচমেন্ট তো আমাদের নেই, ফলে সময় ইনহ্যান্ডেড হতো। আপনি কি বলছেন, আমাদের কালীতলা ওইটা অনেক উঁচু জায়গা, সেখানে ডুবে যেত, এখন ডুবে না। না একদম, কারণ সেটাই বলছি তো জনসংখ্যা বৃদ্ধি বা যে কোনো কারণে হোক, আমি দেখতাম ওই অঞ্চলগুলোতেও সুভাষপল্লী আগে হতো না, কিন্তু এই 3-4 বছর থেকে যে কোনো কারণে, যেটা আপনি বললেন, কোনো একটা জায়গায় ব্লকেজের জন্য মানে জলটা। আরেকটা হচ্ছে, ওইখান থেকে একটা চ্যানেল ছিল, রাইট, কিছু ল্যান্ড মাফিয়ারা রাত্রেবেলায় সব মাটি ফেলবেলার চ্যানেলকে বন্ধ করে দিচ্ছে। এবার আপনি চ্যানেল বন্ধ হচ্ছে, জলটা যাবে কোথায়, ধাক্কা খাচ্ছে। ঠিক,
ওইটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। ঠিক আছে, তবে ধন্যবাদ। আপনাকে অ্যাসিওর করছি যে আমরা এই বছর ওই ড্রেন করে দিলে ওই জোনটাতে আর জল দাঁড়াবে না। আর আপনি প্রান্তপল্লীতে আগে যেরকম অনেক জল জমে যেত, সেটা জমে না, মিনিমাইজ হয়েছে অনেকটা কম। অনেক হাত পাতাল আগে ডুবে যেত, হ্যাঁ, একদম। হাত পাতাল কিন্তু অনেকখানি নামিয়েছে, মিনিমাইজ করেছে, জল কিন্তু বেরিয়ে যাচ্ছে। না, সেই জন্যই তো আপনার কাছে দাবি, কারণ আপনি দেখতে পাচ্ছি বলে ওই জায়গাগুলো যাতে আপনি করে দেন। নাগরিক হিসেবে তো আপনার কাছে দাবি রাখবোই। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন আছে, এই যে ট্রাফিক আইল্যান্ডগুলো যেগুলো হয়েছে, 420 মোড় যেটা সুকান্ত মোড়, আপনি ওখানে দেখবেন এত বাজে সিস্টেমে লাল আর সবুজ আলো জলে যে কোনো যেখানে বড় দুর্ঘটনা ঘটবে। ধরুন মনস্কনা মন্দিরের দিক থেকে এসে আপনি হাইওয়ে দিয়ে রথবাড়ির দিকে আসবেন, কি হচ্ছে, যখনই সিগন্যালটা খুলছে তখন বাঁশবাড়ির দিক থেকে গাড়িগুলো ঢুকছে, ওইখানে গাড়িগুলো এসে মুখ আটকে যাচ্ছে। এবার এটা শেষ হতে না হতে ওদিকে লাল হয়ে গেল, গাড়ি আসছে, কোনো টাইমার নেই। সেম জিনিস হচ্ছে আপনার পোস্ট অফিস মোড়ে, লাল সবুজ। এবার ওখানে মাঝখানে কিন্তু হলুদের কোনো গল্প নেই, একবার মেরেই। এবার ওখানে ট্রাফিক পুলিশ জায়গা দাঁড়িয়ে থাকছে, ধরুন সবুজ দেখে বেরোলো, ইন দ্য মিন টাইম যে ক্যাপ পিরিয়ডটুকু কোনো কুশন থাকছে না, খাপ করে ধরছে। আমি বলছি প্রত্যেকটাতে টাইমার লাগানো এবং মাঝখানে হলুদ আলোর একটা গ্যাপ থাকবে। তবে বিপজ্জনক সিগন্যাল হচ্ছে আমাদের মোস্ট রিস্কি সুকান্ত মোড়, এটা আপনি কিন্তু নজর রাখবেন। আমি আপনাকে বলছি ট্রাফিকটা আমরা কন্ট্রোল করি না, ট্রাফিক পুলিশ কন্ট্রোল করে। আমাদেরকে পুলিশের সঙ্গে বসতে হয়, একটু দেখুন, এটা টাইম টু টাইম আমাদেরকে বসতে হয়। সব আপনার সাজেশন আমার মাথায় থাকলো, রোড সেফটির যেদিন মিটিং হবে সেটা আমরা হাইলাইট করবো। স্যার, আমার একটা প্রশ্ন আছে। এখানে তো শহরের সব রকমের নিরাপত্তা নিয়েই এখানে কথা হচ্ছে, রেড সিগন্যাল, ইয়েলো সিগন্যাল সবই। একটা জিনিস নিয়ে কিন্তু বিগত কয়েক মাস ধরে খুব আমরা দেখছি যে শহরের নারী নিরাপত্তা বা নারী সুরক্ষার ব্যাপারে কি ভাবছেন? দেখুন, এটা হিমালয়ান কোশ্চেন, কেউ 100% অ্যাসিওর করতে পারবে না যে কোথাও খুন হবে না, কোথাও নারী নির্যাতন হবে না, কোথাও ডাকাতি হবে না। কিন্তু প্রশাসনের লক্ষ্য থাকবে যে একদম যাতে সবাই সুরক্ষা থাকে। যেখানে যেখানে ঘটনা হয়েছে, আমি আপনাকে বলছি, আমি যখন মিনিস্টার ছিলাম এই অ্যাডমিনিস্ট্রেশনটা আমি দেখতাম, যে কোনো ঘটনা হলে আমরা প্রম্পট অ্যাকশন নিতাম এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতাম। আপনি শুনে থাকবেন আমাদের সৃষ্টি বলে একটা মেয়ে মার্ডার হলো, আমরা নিজেরা মনিটরিং করে ওর খুনিকে ধরেছিলাম। সমস্ত সিসি ক্যামেরা মনিটরিং করতে হতে আমরা ধরেছিলাম, আমরা পুলিশকে দিলাম, পুলিশ ইন্টারোগেশন করে ও স্বীকার করলো যে কিভাবে মার্ডার করেছে, আমরা নিজেরা গেছিলাম। এন্টার ব্যাপারটা আমরা দেখলাম, তখন প্রচুর মানুষ জড়ো হয়েছিল, এই রাত্রি জাগর মতো নয়, একদম গরিব গরুবা মানুষরা ময়দানে নেমেছে, থানা জ্বালিয়ে দেওয়ার মতো অবস্থা। আমি নিজে কনভিন্স করেছি, অ্যাসিওর করেছি যে আমি এর চরম শাস্তির ব্যবস্থা করব। আমি নিজে ট্রায়াল করিয়েছি, আই এম দ্য মেন উইটনেস। আমি উইটনেস দিয়েছি, হোপফুল যে ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে। এক সেকেন্ড হচ্ছে যে আমরা লাইট সাফিসিয়েন্ট রেখেছি। দেখবেন একটা উইনার্স গ্রুপ আছে মহিলাদের, তারা যে কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে মোটর সাইকেল নিয়ে। একটা পিঙ্ক কালারের একটা গাড়ি আছে মহিলাদের, যদি মেজর কিছু হয় তারা ওখানে পৌঁছে যাবে। কিন্তু হঠাৎ একটা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বদ চরিত্রের ছেলে হোক লোক হোক একটা নোংরামি করে দিল, করে দিতে পারে, এটা ক্ষমতা কারো নেই, কিন্তু পরে অ্যাকশনটা কিন্তু মারাত্মক হবে। আপনি তাহলে অ্যাসিওর করছেন যে 100% আপনি আমাকে দেখাতে পারবেন না যে মালদা শহরে মহিলারা নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, আর আমরা সাইলেন্ট। আমাদের সময়টা খুব কম, প্রশ্ন অনেক বেশি।
এবং এই মঞ্চটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমরা চেষ্টা করব পরে এরকমই একটি খোলামেলা মঞ্চে পুরপ্রধান আসলে কৃষ্ণেন্দুবাবু তার অনেকগুলো বিভিন্ন সময়ে তিনি কখনো মন্ত্রী থেকেছেন, কখনো কাউন্সিলর থেকেছেন, বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, কিন্তু সবচেয়ে বেশি সময় তিনি যেটি চালিয়েছেন সেটি হচ্ছে ইংলিশ বাজার পুরসভা এবং দীর্ঘ 90 সাল থেকে সম্ভবত 90 সালে কাউন্সিলর 90 সাল থেকে তিনি পুরসভার সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রায় 35টি বছর তিনি এই পুর পরিষেবাকে প্রায় হাতের তালুর মতন চেনেন। স্বাভাবিকভাবে তার কাছে যেমন মানুষের প্রত্যাশা বেশি, তেমনি তাকে ঘিরে মানুষের প্রচুর প্রশ্নও রয়েছে। সেই প্রশ্নগুলো উনি আজকে খানিকটা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু যেহেতু আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তারপরেও আমরা সময় ছাড়িয়ে এটি 30 মিনিটের প্রোগ্রাম ছিল। আমাদের দর্শকদের এবং আমাদের যারা নাগরিক প্রতিনিধি তাদের সবার প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা ইতিমধ্যে প্রায় 1 ঘন্টা অতিক্রম করে গেছি, অর্থাৎ ডাবল সময়ে যাচ্ছি। আমরা চেষ্টা করব এরকমই কোনো প্ল্যাটফর্মে আবার জনপ্রতিনিধিদের মুখোমুখি হওয়ার, জনগণের মুখোমুখি হওয়ার, তাতে হয়তো খানিকটা মানুষ তাদের সদুত্তর খুঁজে পাবে। একটু বল দিচ্ছি একটা ইম্পর্টেন্ট, যেটা অনেকের কাছে আলোচ্য বিষয়, যে জঞ্জাল কর নয়, জঞ্জাল সার্ভিস চার্জ। এই যে যেখানে সেখানে নোংরা ফেলে দিচ্ছে, দোকানদাররা ফেলে দিচ্ছে, যে এখানে হোটেলারা সামনে ফেলে দিচ্ছে, এর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্ডার বের করেছে। সেই অর্ডারে বলে দিয়েছে যে সার্ভিস ট্যাক্স ইম্পোজ করতে কনজারভেন্সি, এবং আরেকটা বলেছে যদি এটা কেউ না মানে ভায়োলেট করে তাকে 1000 টাকা থেকে 1 লাখ টাকা পেনাল্টি করার ক্ষমতা পৌরসভাকে দিয়েছে। তো আমরা এটা চাইছি খুব টোকেন, প্রত্যেকটা পরিবারে যেরকম জল, যখন আমরা জলের ট্যাক্স করেছিলাম অনেক হইচই হয়েছিল, ঠিক এটাকে একটা করে আমরা টোকেন। কারণ আমি 1 মাস আগে কলকাতায় তাজ বেঙ্গল হোটেলে 8 জন, আমরা 6 জন, 3 জন মেয়র আর 3 জন চেয়ারম্যান 16 ফিনান্স কমিশনকে ফেস করেছিলাম। কত টাকা হতে পারে, কিভাবে ফান্ড দেবে। একটা কথা উনি বলছেন, আপনারা সবসময় উপরে ভরসা করেন কেন? আপনারা নিজের ইনকাম বাড়াতে পারছেন না কেন? আপনারা সার্ভিস ট্যাক্স নিচ্ছেন না কেন? আপনি ওয়াটার ট্যাক্স নিচ্ছেন না কেন? এই কথাগুলো বলছেন। আপনারা এগুলো নিন, আমরা আপনাকে সম পরিমাণের টাকা দেব। এবার এই উদ্যোগগুলো আমরা নিয়েছি, বাড়িতে বাড়িতে হ্যান্ডবিল দিয়েছি। অনেক দোকানদার দেখবেন নোংরা রাস্তায় ফেলে দেয়। সকালে আমরা পরিষ্কার করি, রাত্রেও পরিষ্কার করি। আপনি লক্ষ্য রাখবেন যে আমরা গাড়িগুলো বেড়াই, সাইরেন বাজিয়ে বাজিয়ে বেড়াই, পরিষ্কার করছেন। এই যে আমাদের সার্ভিস দিচ্ছি, পরিষ্কার করছি, জল দিচ্ছি, এর জন্য তো আমাদের অনেক ক্ষতি হচ্ছে। অত টাকা আমরা গভর্নমেন্ট থেকে পাই না। আমরা এই জন্য মানুষের কাছে বিভিন্ন ট্যাক্স, ভাড়া সমস্ত মিলিয়ে মেকআপ করছি। আপনারা মনে থাকবেন, মাননীয় মুখ্যমন্ত্রী মালদা এসেছিলেন। উনি যখন আমাকে বললেন, আমি বললাম, দিদি আপনি আমাকে ফিল্ড টাইমের দায়িত্ব দিয়েছেন, আমি আপনারা যা টাকা দিচ্ছেন সরকারের থেকে, আর আমরা চেষ্টা করছি ওন ইনকাম বাড়াবার জন্য। 11 মাসে 28.5 কোটি টাকা আমরা ওন ইনকাম করেছি। দেখবেন সঙ্গে সঙ্গে মমতা দি যোগ করে বললো, তাহলে আমাকে 10 কোটি টাকা দিয়ে দাও। আর সবটাই তো আপনার। আমরা যদি ওন ইনকাম না করতে পারি, ম্যাচিং গ্র্যান্টে টাকা দিবে না, দিল্লি দিবে না, কলকাতাও দিবে না। এই যে 15 ফিনান্স আছে, 16 ফিনান্স, টাই ফান্ডে বলাই আছে ম্যাচিং গ্র্যান্টে টাকা দেওয়ার। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। আমার আরো কিছু প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো আমি করতে পারলাম না, কারণ সঞ্চালক হিসেবে আজকে আমি অন্তত সাংবাদিকের ভূমিকায় নেই। তবে মাননীয় চেয়ারম্যান জানেন যে প্রশ্নগুলো আমি করতাম, আমি পরে এর উত্তর নেবই এবং সেটা আমি লিখবই। সেটা হচ্ছে জলাজমি ভরাট নিয়ে মালদা জেলায় আমরা আতঙ্কিত, উনি কি ভাবছেন? আমি নেব না আজকে উত্তর, পরে নেব। দ্বিতীয়ত হচ্ছে মালদা শহর জুড়ে যেভাবে জঞ্জাল পরিষ্কার হচ্ছে এবং তারপরেও
এটা আপনিও জানেন, সেটা আপনার ক্ষেত রয়েছে হয়তো, যে তারপরেও দেখা যাচ্ছে মালদা শহরের বুকে বিভিন্ন জায়গায় কিছু স্ক্যাটার জঞ্জাল, এবং সবচেয়ে যেটা আতঙ্ক হয়েছে, মালদা শহর এখন খানিকটা ব্রজভূমে পরিণত হয়েছে। এত গরু ঘুরে বেড়াচ্ছে মালদা শহরের বুকে। আপনি চেষ্টা করছেন আমি জানি, কিন্তু তারপরেও গরুর পাল মালদা শহরে দেদার ঘুরে ফেলছে, বেড়াচ্ছে, এবং প্রচুর মানুষ আহত হচ্ছেন, সেটা খুব উদ্বেগের। তো এটা গেল দ্বিতীয়। এবং সবচেয়ে বড় কথা যে মালদা শহর জুড়ে আমরা সবুজের একটা মস্ত বড় অভাব দেখতে পাচ্ছি। এই মালদা শহরকে সবুজে ঢাকার জন্য ইংলিশ বাজার পুরসভা নিশ্চয়ই কিছু ভাববে। এই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ।